বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আমি সাবিনা বিনতে সালাম অর্থনীতি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বাজার সম্পর্কে আলোচনা করেছিলাম। বাজারের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মুনাফা সর্বোচ্চকরণ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সেখানে আমি সর্বকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে তিনটি পর্যায়ে উপনীত হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। সেটারই ধারাবাহিকতায় আমি এখন স্বল্পকালে পূর্ণ কি অবস্থায় উপনীত হয় সে সম্পর্কে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো মানুষ হতে হলে যেরকম আমাদের হাত, পা, চোখ এই সমস্ত বৈশিষ্ট্যের প্রয়োজন, ঠিক মুনাফা সর্বোচ্চকরণের জন্য এ ধরনের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিছু অনুমিতি শর্ত পূরণ করতে হয়। আমি অনুমিতি শর্তগুলো লিখে নিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লিখে নাও। অনুমিতি শর্ত। অনুমিতি শর্ত 1 নম্বর হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতার উপস্থিতি। অসংখ্য ক্রেতা বিক্রেতার উপস্থিতি। অর্থাৎ এ বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা উপস্থিত থাকতে হবে। 2 নম্বর হচ্ছে সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয়। সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয়। একই ধরনের পণ্য এ বাজারের ফার্মগুলো ক্রয় বিক্রয় করবে, তবে এর ক্ষেত্রে সামান্য কিছু পরিবর্তন থাকতে পারে, তবে দ্রব্যগুলো তারা পরস্পরের খুবই কাছাকাছি পরিবর্তক দ্রব্য হতে হবে। 3 নম্বর হচ্ছে পণ্যের দাম স্থির। পণ্যের দাম স্থির হতে হবে। পণ্যের দাম স্থির। 4 নম্বর হচ্ছে উৎপাদনের উপকরণ সমূহ সম্পূর্ণ গতিশীল। উৎপাদনের উপকরণ সমূহ সম্পূর্ণ গতিশীল। উৎপাদনের উপকরণ সমূহ সম্পূর্ণ গতিশীল। সম্পূর্ণ গতিশীল অর্থাৎ এখানে কোনো স্থির উপকরণ নিয়ে কাজ করা যাবে না। 5 নম্বর হচ্ছে ক্রেতা ও বিক্রেতা উভয়ই বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে। ক্রেতা ও বিক্রেতা উভয়ই বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে। তাহলে শিক্ষার্থীরা, আমি অনুমিতি শর্তগুলো আরও একবার তোমাদের জন্য বলছি। 1 নম্বর হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতার উপস্থিতি। 2 হচ্ছে সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয়। 3 হচ্ছে পণ্যের দাম স্থির। 4 হচ্ছে উৎপাদনের উপকরণ সমূহ সম্পূর্ণ গতিশীল। 5 নম্বর হচ্ছে ক্রেতা ও বিক্রেতা উভয়ই বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে। শিক্ষার্থীরা, তোমরা দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য শর্ত অর্জনের জন্য এই 5টি অনুমিতি শর্ত অবশ্যই পূরণ হতে হবে। এরপর আমরা আসি ভারসাম্য শর্ত নিয়ে।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মুনাফা সর্বোচ্চ হতে হলে দুটি ভারসাম্য শর্ত পূরণ করতে হয়। দুটি ভারসাম্য শর্ত পূরণ করতে হয়। ভারসাম্য শর্ত দুইটি। এক নাম্বার হচ্ছে MR = MC হতে হবে অর্থাৎ MR রেখা MC রেখাকে পরস্পর ছেদ করবে। দুই নাম্বার হচ্ছে MR <MC হবে অর্থাৎ MC রেখা MR রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। আমি আবার বলছি, ভারসাম্য শর্ত হচ্ছে দুটি। মুনাফা সর্বোচ্চকরণের ভারসাম্য শর্ত হচ্ছে দুইটি। একটি হচ্ছে MR = MC হতে হবে অর্থাৎ প্রান্তিক আয় রেখা = প্রান্তিক ব্যয় রেখা হতে হবে অর্থাৎ MR রেখা MC রেখাকে পরস্পর ছেদ করবে। দুই নাম্বার হচ্ছে MR <MC হবে অর্থাৎ MC রেখা MR রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। বা আমরা এভাবেও বলতে পারি, প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। এবার আসি আমরা চিত্রের মাধ্যমে ভারসাম্য শর্ত অর্জনটা দেখে নিই। উৎপাদনকারীর মূল লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। তবে স্বল্পকালে সে সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে না। যেহেতু এখানে সময়টা স্বল্প, তাই সব উপকরণ সে পরিবর্তন করতে পারে না সময় স্বল্পতার কারণে। এজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম তিনটি অবস্থায় উপনীত হয়। এই তিনটি অবস্থা আমি প্রতীকী চিহ্নের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে P = AC হলে অর্থাৎ দাম গড় ব্যয় সমান হলে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। P = AC হলে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। দুই নাম্বার হচ্ছে P < AC হলে ফার্ম অস্বাভাবিক সুপার নরমাল প্রফিট লাভ করে। অস্বাভাবিক মুনাফা লাভ করে। তিন নাম্বার হচ্ছে AC P AVC হলে ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যায়।
তাহলে প্রতীকী চিহ্নের সাহায্যে আমরা দেখি যে ফার্ম তিনটি অবস্থায় উপনীত হয় স্বল্পকালে। প্রথম অবস্থা হচ্ছে পি সমান সমান এসি হলে, অর্থাৎ দাম সমান সমান যদি আমার গড় ব্যয় সমান হয় তাহলে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। 2 নাম্বার হচ্ছে আমার পি গ্রেটার দেন এসি হলে, অর্থাৎ গড় ব্যয় রাখার চেয়ে যদি আমার দামটা বেশি হয় তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। 3 হচ্ছে এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এভিসি, অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে দাম থেকে যেই দামে উৎপাদনকারী উৎপাদন করেছে তার থেকে যেই উৎপাদিত পণ্য বিক্রি করে যেই অর্থ লাভ হয়েছে তার পরিমাণ কম থাকে, অর্থাৎ এভারেজ কস্টটা বেশি হয় দামের থেকে এবং দামের থেকে বেশি হয়। কিন্তু যেহেতু স্বল্পকাল সব উপকরণ চেঞ্জ করা যাবে না, তাই স্বল্পকালে এভিসি গড় পরিবর্তনীয় ব্যয়টা পি এর থেকে বেশি কম হয় বলে ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যায়। বিষয়গুলো আমি চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম অবস্থা হচ্ছে স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা বা নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট। শিক্ষার্থীরা তোমরা চিত্র দেখো, আমাকে যেভাবে দেখতেছো সেভাবে আমি দুটো অক্ষ নিলাম, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ। লম্ব অক্ষে হচ্ছে আমার দাম, আয় রেখা, গড় আয় এ আর, তারপর হচ্ছে প্রান্তিক আয় এম আর, তারপরে এসি এবং এমসি নির্দেশিত। ভূমি অক্ষে হচ্ছে পরিমাণ, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ। লম্ব অক্ষে হচ্ছে আয় ও ব্যয়। লম্ব অক্ষে দিলাম আয় ও ব্যয়, দুটো অক্ষ নিলাম। মূল বিন্দু, এটা মূল বিন্দু হচ্ছে 0, এটা লম্ব অক্ষে হচ্ছে তোমার আয় ও ব্যয়, ভূমি অক্ষে হচ্ছে উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ। এবার দেখো আমরা সহজ পদ্ধতিতে কিভাবে আঁকি। এটা হচ্ছে দাম সমান সমান এ আর সমান সমান এম আর। যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা স্থির থাকে, তাই দাম চাহিদা রেখা সবসময় ভূমি অক্ষের আনুভূমিক হয় বা সমান্তরাল হয়ে থাকে। এরপর আসি প্রথম শর্ত অনুসারে এম আর সমান সমান এমসি সমান সমান এমসি হবে। এখন আমি এমসি রেখা আঁকবো, এই যে এমসি রেখা আঁকলাম, এমসি রেখা। এখন আমার প্রথম শর্ত পূরণ করলো এবং এই বিন্দুর নাম দিলাম আমি ই বিন্দু। ই বিন্দুতে ভারসাম্যের প্রথম শর্ত এ আর সমান সমান এম আর সমান সমান এমসি হয়েছে, অর্থাৎ এরা ই বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এখান থেকে যদি আমি উৎপাদনের পরিমাণটা নির্দেশ করি তাহলে এই মূল বিন্দু বরাবর পরিমাণ নির্দেশিত হয়েছে কিউ নট এবং দাম পি নট। তাহলে বরাবর দাম নির্ধারিত হয়েছে পি নট। এবার আমি দ্বিতীয় শর্ত, ই বিন্দুতে দেখো, ই বিন্দুতে ফার্মের প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত উভয় পালিত হয়েছে। এম আর সমান সমান এমসি হয়েছে এবং এম আর রেখা, এমসি রেখা এম আর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠে গিয়েছে। তাহলে এই বিন্দুতে আমার ভারসাম্যের প্রথম এবং পর্যাপ্ত শর্ত, প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত উভয়ই পালিত হয়েছে। এরপর আমি আসি এসি রেখা। এসি রেখা ঠিক ই বিন্দুর মূল বিন্দু থেকে
আমি এসি রেখা অঙ্কন করলাম। এবার দেখো দাম নির্ধারিত হয়েছে, ই বিন্দুতে দাম নির্ধারিত হয়েছে, ই বিন্দুতে নির্ধারিত হয়েছে টিআর সমান সমান পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ, দাম হচ্ছে পি সমান সমান পি নট, ও পি নট দাম ইন্টু পরিমাণ, ও কিউ পরিমাণ, তাহলে মিলে পেয়েছি ও পি নট ই কিউ নট পরিমাণ। আমরা দাম পেয়েছি, টোটাল রেভিনিউ বা মোট আয় পেয়েছি পি ইন্টু কিউ, ও পি নট ই কিউ নট পরিমাণ, ও পি নট ই কিউ নট পরিমাণ। এবার আসি আমরা বের করব। তাহলে ই বিন্দুতে টিসি হচ্ছে, টিসি নির্ণয়ের সূত্র হচ্ছে এসি ইন্টু কিউ, এসি ইন্টু কিউ। তাহলে এখানে এসি হচ্ছে ও পি নট, ও পি নট ইন্টু কিউ হচ্ছে ও কিউ নট, ও কিউ নট। তাহলে এক্ষেত্রে ই বিন্দুতে টিসি হবে ও পি নট ই কিউ নট, ও পি নট ই কিউ নট। এবার আমরা মুনাফা নির্ণয়ের সূত্র জানি যে টিআর পাই সমান সমান টিআর মাইনাস টিসি। তাহলে আমরা বিয়োগ এক্ষেত্রে মুনাফা পাই সমান সমান টিআর মাইনাস টিসি সমান সমান ও পি নট ই কিউ নট মাইনাস ও পি নট ই কিউ নট। দুটোই যেহেতু সমান তাহলে বিয়োগ করে আমরা পাই 0, অর্থাৎ স্বাভাবিক মুনাফা আমার এখানে এক্ষেত্রে উৎপাদন খরচ এবং উৎপাদিত পণ্য বিক্রি করে আমি একই পরিমাণ খরচের সমানই টাকা আমার উঠে আসছে, তাই এটাকে পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে স্বাভাবিক মুনাফা বলা হয়। পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে স্বাভাবিক মুনাফা বলা হয়। চিত্রটার নাম হচ্ছে চিত্র স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। এরপর আমি আসি অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, ফার্মের অস্বাভাবিক মুনাফা। চিত্রের লম্বকে অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা সুপার নর্মাল প্রফিট, সুপার নর্মাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফা। এক্ষেত্রেও চিত্রটা প্রায় বাহ্যিক কাঠামোটা একই রকম, কিন্তু অভ্যন্তরীণ কাঠামোয় কিছু পরিবর্তন আছে, সেটা তোমরা দেখে নাও। পি সমান পি এ আর এম আর এম সি এসি দাম আয় ও ব্যয়, আয় ও ব্যয়, আয় ও ব্যয়। এক্ষেত্রে চিত্র হবে
চিত্রের ই বিন্দুতে ফার্মের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত উভয় পালিত হয়েছে, অর্থাৎ ই বিন্দুতে এমআর সমান সমান এমসি এবং এমআর রেখার চেয়ে এমসি রেখার ঢালটা বড় হয়েছে, অর্থাৎ এমআর রেখাকে এমসি রেখা নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে। তাহলে ই বিন্দুতে ফার্মের প্রথম এবং দ্বিতীয় শর্ত উভয়ই পালিত হয়েছে। এরপর ফার্মের ই বিন্দুতে দাম টিআর সমান সমান পি ইন্টু কিউ সমান সমান ও পি নট। ই বিন্দুতে দাম হচ্ছে ও পি নট এবং পরিমাণ হচ্ছে ও কিউ নট। তাহলে পেলাম আমরা ও পি নট ই কিউ নট, ও পি নট ই কিউ নট। তারপরে হচ্ছে ই বিন্দুতে টিসি হচ্ছে এসি ইন্টু কিউ। এসি রেখা এফ বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এফ বিন্দুতে দাম হচ্ছে এফ বিন্দু বরাবর দাম হচ্ছে ও পি ওয়ান ইন্টু পরিমাণ হচ্ছে ও কিউ নট। এক্ষেত্রে আমরা পাচ্ছি এফ বিন্দুতে ও পি ওয়ান এফ কিউ নট, এফ বিন্দুতে দাম পেয়েছি আমরা ও পি ওয়ান এবং পরিমাণ পেয়েছি ও কিউ নট পরিমাণ। সেক্ষেত্রে শিক্ষার্থীরা দেখো, এখন আমি মুনাফা নির্ণয় করব। এক্ষেত্রে মুনাফা নির্ণয় হচ্ছে মুনাফা পাই সমান সমান টিআর মাইনাস টিসি। তাহলে টিআর মাইনাস টিসি কি হচ্ছে? টিআর পেলাম আমরা ও পি ওয়ান ই কিউ নট মাইনাস ও পি ওয়ান এফ কিউ নট। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি মুনাফা পি নট পি ওয়ান এফ ই পরিমাণ, পি নট পি ওয়ান এফ ই, পি নট পি ওয়ান এফ ই পরিমাণ হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা। চিত্র হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তাহলে শিক্ষার্থীরা দেখো যে আমি আবার বলছি, ই বিন্দুতে আমার দাম নির্ধারিত হয়েছে অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে ও পি নট পরিমাণ এবং পরিমাণ নির্দেশিত আছে ও কিউ নট পরিমাণ। দুটো মিলে আমি পাচ্ছি টিআর মাইনাস পি ইন্টু কিউ, টিআর সমান সমান ও পি নট ই কিউ নট। এখন এফ বিন্দুতে টিসি সমান সমান এসি ইন্টু কিউ। এফ বিন্দুতে আমি পাচ্ছি দাম ও পি ওয়ান এবং পরিমাণ পাচ্ছি হচ্ছে ও কিউ নট পরিমাণ। তাহলে আমার এক্ষেত্রে দাঁড়াচ্ছে ও পি ওয়ান এফ কিউ নট পরিমাণ। তাই এক্ষেত্রে মুনাফা হচ্ছে টিআর মাইনাস টিসি। টিআর পেয়েছি আমরা ও পি নট ই কিউ নট পরিমাণ, এবং টিসি পেয়েছি ও পি ওয়ান এফ কিউ নট পরিমাণ, সেক্ষেত্রে আমার মুনাফা হচ্ছে পি নট পি ওয়ান এফ ই বা এফ ই পি নট পি ওয়ান। তোমাদের যেভাবে সুবিধা সেভাবেই তোমরা এটা লিখতে পারো। এই এতটুকু অংশ হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা, অর্থাৎ আমার দামের থেকে আমার আয়টা বেশি হয়েছে। তাহলে পি ওয়ান পি নট ই এফ পরিমাণ হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা। আজকে তাহলে শিক্ষার্থীরা এ পর্যন্তই। আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং বাসায় তোমরা অবশ্যই চিত্রগুলো প্র্যাকটিস করবে, কারণ চিত্র দিয়ে তোমাদের প্রশ্নগুলো সাজানো হয়।
তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে। সেখানে আমি তোমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষতি স্বীকার করেও উৎপাদন পরিচালনা কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।